ব্যক্তির লাভ ক্ষতি থেকে শুরু করে রাষ্ট্রীয় উন্নয়ন সবকিছুর পেছনে থাকে অর্থনীতির অবদান, সেজন্য দরকার আর্থিক হিসাব নিকাশ আর অর্থনীতির চুলচেরা বিশ্লেষণ। আর এই বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন অর্থনীতি সংলাপ নিবেদন করছে RIL অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেল। প্রতি শনিবার রাত 10টা আমরা হাজির হই এই সংলাপে। আর আজ আপনাদের সাথে আছি আমি প্রণব সাহা। অর্থনীতি সংলাপে আজকের বিষয় তাপ ও লোডশেডিংয়ে কী ক্ষতি শিল্প বাণিজ্যে। আর এই আলোচনায় আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী খোকন। আপনাকে স্বাগত। ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে আরও আছেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি রিজওয়ান রহমান। আপনাকে স্বাগত। দর্শক, আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ CPD-র গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মজুম। স্বাগত আপনাকে। দর্শক, আমরা আলোচনা যাচ্ছি, আমরা যেটা করেছি শিরোনাম আজকের যে তাপ এবং লোডশেডিংয়ে শিল্প বাণিজ্যে কী ক্ষতি হচ্ছে। আমি টেক্সটাইল মিলসের অ্যাসোসিয়েশন প্রেসিডেন্টকে পেয়েছি, মোহাম্মদ খোকন। আপনি যদি বলেন যে টেক্সটাইল শুধু না, টেক্সটাইল গার্মেন্টস আদৌ লোডশেডিং আছে কিনা শিল্প এলাকায়? লোডশেডিং আদৌ আছে কিনা এটা তো আমরা সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন করেছি 16,000 মেগাওয়াট। হ্যাঁ, চমৎকার একটা কোশ্চেন করেছেন। লোডশেডিং আদৌ আছে কিনা যদি আপনি আজও আমাকে বলেন, সেই লোডশেডিং প্রতিদিন 6 থেকে 7 ঘন্টা হচ্ছে, আমরা যদি লগ বুক দেখি আমাদের। আর আপনি যেটা বলছেন বর্তমান তাপদাহ এবং এই লোডশেডিংয়ে ইন্ডাস্ট্রি কী অবস্থা, আসলে ইন্ডাস্ট্রির অবস্থা খুবই খারাপ। জানেন, টেক্সটাইল মিল ইন্ডাস্ট্রিতে আমাদের যে সমস্ত ইন্ডাস্ট্রি আমরা চালাচ্ছি, আমরা নিজস্ব ক্যাপটিভ পাওয়ারে অথবা যেগুলি আমাদের ইলেকট্রিসিটিতে চলতেছে, ক্যাপটিভ পাওয়ারের যে সমস্যা থাকলে অনেক জায়গায় গ্যাসের প্রেশার নাই না থাকার কারণে আমাদেরকে বিকল্প হিসেবে বিদ্যুৎ চালাচ্ছি। বিদ্যুৎ আবার লোডশেডিং হয়ে গেলে সেখানে ডিজেলের বিকল্প, ডিজেল দিয়ে তো ইন্ডাস্ট্রি চলা 1-2 ঘন্টা চালানো যায়। আর আমাদের যে সমস্ত ভারী শিল্প, এগুলি এক একটা 10-12 মেগাওয়াট বিদ্যুৎ ক্ষমতা সম্পন্ন ইন্ডাস্ট্রি, এগুলি তো ডিজেলে তোলা সম্ভব নয়। ডিজেল করতে হলে বিশাল আরেকটা সেট আপ দরকার। তার বিকল্প হিসেবে কেউ 4 মেগাওয়াট, কেউ 5 মেগাওয়াট, 6 মেগাওয়াট যে সমস্ত মেশিনগুলি ফিনিশ প্রোডাক্ট করে সেগুলিকে স্টার্টিংয়ে রাখার জন্য, যেরকম ডাইং ফিনিশিং প্রসেসিং যারা করে তাদের জন্য হলো ফিনিশিং প্রসেসিংয়ে চালু রাখতে হয়, এখানে নাহলে বন্ধ হওয়া যাবে না, মেশিন বন্ধ করা যাবে না। একদিকে হলো বাইরের টেম্পারেচার 39 থেকে 41, এটা কিন্তু বাইরে কিন্তু যদি থাকে ভিতরে তার চেয়ে আরও বেশি হয় অনেক সময়, বিশেষ করে কারখানা ইন্ডাস্ট্রিগুলিতে। আমাদের ইন্ডাস্ট্রিগুলিতে তো কোনো জানালা ভেন্টিলেশন সিস্টেম নাই, তার হলেও এটা হিউমিডিফিকেশন প্ল্যান্ট দিয়ে তৈরি। হিউমিডিফিকেশন প্ল্যান্টের মধ্যে কাজটা কি, হিউমিডিফায়ার করে এটা সে যাদের চিলার আছে চিলার মিক্সিং করে দিচ্ছে, সেখানে একটা নির্দিষ্ট টেম্পারেচার দরকার যে ভিতরে 39 থেকে 49 এর মধ্যে চলে, এটা আমাদের সহনীয়। কিন্তু বাইরে যখন তাপমাত্রা বেশি থাকে হিউমিডিটিটা বেড়ে যায়, বেড়ে যাওয়ার কারণে সেখানে দেখা যায় আমরা শ্রমিকদের এই কারণে আমাদের শ্রমিকের অ্যাবসেন্স বেড়ে গেছে, আমাদের শ্রমিকের জন্য স্যালাইন খাওয়ানো হচ্ছে, পর্যাপ্ত পানি, লেবু পানি একই জন্য আমরা সিস্টেম চালু করছি। আবার ঈদের পরে তাপদাহর কারণে এখন পর্যন্ত আমাদের ফ্যাক্টরিতে কিন্তু শ্রমিক সব কিন্তু আসেনি, 30% শ্রমিক এখনও কিন্তু কাজে যোগদান করেনি। এটা একটা বিষয়, প্রোডাক্টিভিটির ক্ষেত্রে বড় মারাত্মক। আর এর মধ্যে যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলি গ্যাসের প্রেশারের কারণে বন্ধ আছে, চলছে না 30%, সেই ইন্ডাস্ট্রিগুলি দেখা যায় তার 4টা জেনারেটর, তার যদি প্রেশার যদি 1-2 থাকে সে একটা জেনারেটর চালাচ্ছে, একটা জেনারেটর কোনো রকম নিভু আলো জ্বলছে। এতে করে কি ভিতরে ভ্যাবসা গরমটা বেশি হচ্ছে, তখন তো হিউমিডিফায়ারও বন্ধ থাকে। তারপরে সাপ্লায়ার অ্যান্ড দ্য রিটার্ন এয়ার, এই দুইটা থাকার কারণে আপনি গরম থাকলেও আপনি ঘামাচ্ছেন না। কিন্তু যখন এই সাপ্লায়ার রিটার্ন এয়ারটা বন্ধ হয়ে যায় তখন ভিতরে কিন্তু আর জানালা নাই বাতাস ঢোকার মতো, তখন মানুষ কিন্তু ভিতরে বসতে পারে না। এই যে এটার কারণে আর এই আর্দ্রতার কারণে আমাদের কি, যে আমরা যারা স্পিনিং করি তারা কী হয়, এটার সাথে এই আর্দ্রতার কারণে তুলাগুলি মেশিনের সাথে জড়ায়া যায়, কারণ মেশিনের মধ্যে থাকে হলো আপনার এক ধরনের তেল দেওয়া থাকে, এই তেলের সাথে কি হয় আর্দ্রতার সাথে জড়ায় জায়গা। আর যখন হিটিং থাকে তেলটা হিটিং হয়ে মেশিনের মধ্যে যেহেতু লুব্রিকেট ওয়েলিং দেওয়া হয়, হিটিংয়ের কারণে লুব্রিকেটটা কিন্তু আঠা হয় না। আর যখন যেটাকে হিউমিডিফায়ার বন্ধ হয়ে যায় তখন কিন্তু লুব্রিকেটিংটা আঠা হয়ে যায় এবং তুলার সাথে জড়ায় যায়, মেশিনগুলি জাম খেয়ে যায় প্রোডাকশন তাপের কারণে। দ্বিতীয়ত হলো যারা আমরা বয়লার চালাচ্ছি ডাইং ফিনিশিং প্রসেসিং ইন্ডাস্ট্রিগুলিতে, তাদের প্রেশারের কারণে, গ্যাস প্রেশারের কারণে বয়লারগুলি প্রপার একটা স্টিম জেনারেট করতে 3 ঘন্টা টাইম লাগে একটা বয়লারের। এখন আপনি আমার গ্যাসের প্রেশার এখন 3 আসলে আমি স্টিম দেওয়া শুরু করলাম, স্টিম দেওয়া হিটিং যখন সাপ্লাই করবো তখন হঠাৎ করে প্রেশারটাকে নেমে গেল, নেমে দেওয়ার সাথে সাথে আমি যখন স্টিমটা ফায়ারিং করে বয়লারটা ফায়ারিং শুরু করে তখন কেমিক্যালটা মিক্সিং শুরু করে একটা পর্যায়ে তো ধাপাস করে পড়ে জায়গা, তখন কিন্তু আমাদের টোটাল কেমিক্যালটা নষ্ট হয়, কারণ কাপড়ে শেডিং চলে আসে, রংটাকে প্রপারলি মিশে না। সবচেয়ে বেশি সমস্যা আছে আমাদের দ্বারা ইন্ডাস্ট্রি যারা ডাইং প্রসেসিং ইন্ডাস্ট্রিগুলো করতেছে, এটা মারাত্মক অসুবিধা আছে। এখন কেউ ফিডব্যাকের জন্য CNG থেকে গ্যাস কিনে আনে, যে গ্যাসের মূল্য ডাবল, আপনি বলবেন তাহলে এত দাম দিয়ে চল, ইন্ডাস্ট্রি তো চালায়, কেমিক্যাল তো নষ্ট হয়ে যাচ্ছে, আপনাকে বাঁচতে হবে। তো
এটা তো সারা বছরের ঘটনা না, এটাকে দুই একটা টাইম মাঝে মাঝে হলে এটা চলে, কিন্তু এখন তো সহনীয় পর্যায়ে চলে যাচ্ছে, এটা আমাদের সহনীয় পর্যায়ে নাই। এই যে মনে করেন গ্যাস সিএনজি থেকে গ্যাস এনে ফিডব্যাক রাখা, যদি কোনো কারণে গ্যাস ফিড হয়ে যায় ওইখান থেকে দেওয়া হয়। তো সিএনজির গ্যাস দিয়ে তো ইন্ডাস্ট্রি চালু করা সম্ভব নয়। আমরা বারবার বলে আসছিলাম সরকারকে যে সরকার বর্তমানে যে আমাদের গৃহস্থালিতে 13% গ্যাস দিচ্ছে টোটাল আমার কনজামশনের, 6% আমাদেরকে দেওয়া হচ্ছে সিএনজি থেকে, 19%। এই 19% গ্যাসটা কিন্তু আমি যদি হিসাব করি, বর্তমান আমাদের এভরিডে বর্তমান হলো আমাদের প্রয়োজন 3800, আমরা সাপ্লাই পাচ্ছি ইনক্লুডিং এলএনজি সহ 2600 প্লাস MMCFT। এর যদি 19% আমি ধরি হিসাব করে, তাহলে প্রায় 429 MMCFT গ্যাস আমি খামাখা জ্বালাচ্ছি বাসাবাড়িতে। এবং তার মানে কি আপনি বলতে চাচ্ছেন ঢাকা শহরে বাসাবাড়িতে গ্যাস বন্ধ করে দিবে? না, সেখানে এলএনজি, আমরা হচ্ছে তার এলপিজি চালানোর জন্য। আমাদেরকে সরকার যে কথা বলতেছে এলপিজি তো ইন্ডাস্ট্রি চলতে পারে না। আপনার যে ইঞ্জিন ডিজেলে চলে সেটাকে তো আপনি রাতারাতি ইচ্ছা করলে পেট্রোলে কনভার্ট করতে পারবেন না। কারণ আমার ইঞ্জিন হলো পেট্রোলের ইঞ্জিন, অকটেন ইঞ্জিন, আপনি বলতেছেন না তুমি ডিজেল দা চলে, বললে হবে না। আর এলপিজি হলো বিউটেন, বা কেমিস্ট্রির ভাষায় বলা হয় এটাকে প্রোপেন অর বিউটেন, এটা CH3। আর আমরা যে এলএনজি চালাচ্ছি সেটা হলো CH4, এটা মিথেন গ্যাস, এটা কম্প্রেস এয়ারের মাধ্যমে এটা চলে, আর ওটা লিকুইড ফর্মে আসে। শুধু দুই জিনিস। তো আমাদের ইন্ডাস্ট্রি আপনি দেখেন, গতকালকে গ্যাসের দাম বাড়ানো হয়েছে। একদিকে যারা পাওয়ার প্ল্যান্ট চালছে তাদেরকে 50% কমানো হয়েছে, যারা আমরা ইন্ডাস্ট্রি করা হয়েছে। তো শিল্পের পক্ষে কোনটা রইল আমাদের পক্ষে ইন্ডাস্ট্রির জন্য? আমরা সত্যিকার অর্থে ইন্ডাস্ট্রির মালিক যারা আছি, শুধু রৌদ্রের তাপদাহে আছে না, আমরা এই বর্তমানে যে নীতি নির্ধারক এবং ব্যাংকিং জ্বালানি সব খাত নিয়ে আমাদের ইন্ডাস্ট্রি তাপদাহে আসলে আমরা আগুনের মধ্যে আছি, ক্ষতির আগুনে আছে। রিজওয়ানুর রহমান, যদি একটু বলেন সার্বিকভাবে ব্যবসা বাণিজ্য, আমরা দেখছি যে প্রোডাক্টিভিটিও কমে যাচ্ছে শ্রমিকদের, কারণ যেটা মোহাম্মদ আলী খোকন কিছুটা বললেন, এখন তো 8টার পরে দোকানপাটও মানে সব রকম শপিং মলও বন্ধ রাখার ঘোষণা দেয়, সেটা অবশ্য দরকারি, কিন্তু একই সঙ্গে আমাদের বলা হচ্ছে সর্বোচ্চ বিদ্যুৎ আমরা উৎপাদন করছি, তাহলে সেইটার সমন্বয় বা সেটা সুফল পাচ্ছেন কিনা আপনারা? প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে, এটা তো ফুল বিশ্লেষণ খোকন ভাই করলেন, এটা আমার বাড়তি বলার কিছু নেই। সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন করে তো আমি কোনো লাভ তো এখানে দেখছি না। আপনার তো এখানে মিসম্যানেজমেন্ট হচ্ছে। আপনার লোডশেডিংয়ের কোনো নির্ধারিত স্কেডিউল নাই। আজকে উনি যে স্পেসিফিক্যালি বললেন, ওনার কেমিক্যাল মিক্সিংয়ের সময় ওনার কিছু ওয়েস্টেজ হচ্ছে, ওনার কিছু কস্ট বেড়ে যাচ্ছে। উনি যদি লোডশেডিংয়ের স্কেডিউলটা জানতেন, উনি কিন্তু ওইভাবে ওনার ডেটাকে স্ট্র্যাটেজাইজ করতেন, প্ল্যানিং করতে পারতেন। এটা একটা উদাহরণ। দে আর ওয়ান অফ দি লার্জেস্ট কনজিউমার্স অফ হেভি ইলেকট্রিসিটি। এর পাশাপাশি স্টিল ইন্ডাস্ট্রি আছে, RMD ছাড়া আরও অনেকেই তো আছে। এদের প্রত্যেকেরই কিন্তু কোনো না কোনোভাবে ক্ষতি হচ্ছে। এই ক্ষতিপূর্ণ আমরা তো পাওয়ার তো চিন্তাও করছি না, বরঞ্চ এই যে গতকালকে যে বিদ্যুতের দাম বাড়ালো, এইটাও আবার পার্ট অফ আ লং টার্ম প্ল্যান। IMF-এর সাথে একটা এগ্রিমেন্টে জড়িত। এখন প্রায় 7.5 টাকায় চলে গেছে বিদ্যুতের দাম, ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিসিটি। বাট আপনি যদি হিসাব করেন, ওই যেটা বলেছে, তারা প্রস্তাব করেছে প্রতি কোয়ার্টারে আমাদেরকে চেঞ্জ করে প্রাইসটাকে রিভাইজ করতে হবে। আপনি যখন ফুল সাবসিডি উইথড্র করবেন, ইফ আই এম নট মিস্টেকেন, এটা মনে হয় 12 টাকায় গিয়ে ঠেকবে। বাংলাদেশকে সেটা করতে প্রস্তুত এই মুহূর্তে? ফুল সাবসিডি উইথড্র ইভেনচুয়ালি সক্ষমতা বৃদ্ধির জন্য আপনাকে করতে হবে, ঠিক আছে, সেটা নিয়ে আমি কিছু বলছি না। বাট 2026-এর জন্য কি বাংলাদেশ প্রস্তুত কিনা? এতক্ষণ আমরা যা আলোচনা করছিলাম, সব কথা বলছিলাম হেভি অ্যান্ড লার্জ ইন্ডাস্ট্রিজ নিয়ে। এবার আসি ছোট উদ্যোক্তারা যারা বা মাঝারি উদ্যোক্তা যারা, তাদের ক্ষেত্রে তো তাদের তো এরকম অ্যাসেট বেস নেই। তাদেরও তো যারা বড় শিল্প প্রতিষ্ঠান যারা, তাদের অনেক কিছু ব্যাকআপ থাকে, এই থাকে, ব্যাকআপ জেনারেটর থাকে, ক্যাপটিভ পাওয়ার থাকে, অনেক কিছুই থাকে। ছোট উদ্যোক্তাদের যদি লোডশেডিং হয়, যেটা 6-7 ঘন্টা একটা বৃহৎ শিল্প প্রতিষ্ঠানের মালিক বলছেন, তো সেটা ছোট উদ্যোক্তারা সেটা সাস্টেইন করার কোনো সম্ভব নয়। এবং যতই আপনি আমার প্রোডাকশনে আঘাত ফেলবেন, ততই আমার ব্যাংকিংয়ের ক্ষতি বাড়ছে। অলরেডি আমরা হিমশিম খাচ্ছি ইন্টারেস্ট রেট নিয়ে, ইন্টারেস্ট রেট বেড়ে যাচ্ছে। একটা সামঞ্জস্যতা মূল্যস্ফীতির সাথে থাকে, সেটা আমরা সবাই জানি। আমাদেরকে, বাংলাদেশকে এই মুহূর্তে সব দিক দিয়েই আক্রমণ করছে বিভিন্ন ধরনের অসুবিধা। আমি বলছি না এটা কোনো ব্যক্তি বা কোনো সংগঠন করছে, বাট বিভিন্ন জায়গা থেকে। বাট সরকারের এই মুহূর্তে দায়িত্বশীল অভিভাবক হয়ে যে দায়িত্বটা নেওয়া উচিত, কিছু কিছু জায়গায় মিসম্যানেজমেন্টটা, এখন মিসম্যানেজমেন্টের আর কোনো চান্স নেই। একটা ডাক্তার যেরকম ভুল করতে পারে না, বাংলাদেশের এখন একটু অসুস্থতা চলছে, ডাক্তার হ্যাজ টু বি এক্সট্রিমলি কেয়ারফুল। আপনি স্কেডিউল লোডশেডিং হতে হবে, আপনার ডিস্ট্রিবিউশন, আপনার ট্রান্সফরমেশনের এফিসিয়েন্সি বাড়াতে হবে।
এবং আপনার অনেক জায়গায়, এটা আমি খুলেই বলি, প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট তো থাকেই। আচ্ছা, কিছু কিছু জায়গায় শুনেছি লোডশেডিং হয়, কিছু কিছু জায়গায় লোডশেডিং হয় না। আজকে খোকন ভাই লাইভে নালিশ করলেন বলে কালকে ওনার ওখানে একটু বেশি লোডশেডিং হতে পারে, অথচ অন্য আরেকজনের জায়গায় হয়তো কম। এটা সত্য কথা, এটা হাসির কিছু না, যদিও হাস্যকর, বাট এটা হয়। আচ্ছা। বিভিন্ন এলাকায় এরকম লোডশেডিং হয়। ইভেন প্রাইভেট কনজিউমারদের ক্ষেত্রেও আপনারাই নিউজ করেছেন কোন এক রাস্তায় বনানীতে নাকি কোনো সময় কারেন্ট যায় না, বিদ্যুৎ যায় না। তো হোয়াট এভার দ্য রিজন মে বি, তার মানে হচ্ছে প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট এখন পাচ্ছেন আপনি। বাট আপনি যদি সবাইকে ভাগ করে দেন তাহলে কিন্তু প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্টের কোনো ঝামেলা আসে না। আমাদের একটা 3000 মেগাওয়াটের শর্টফল আছে। এখন 3000 মেগাওয়াটের শর্টফলটার কথা যদি আমি আপনাকে বলি, আমাদের এনার্জি এফিসিয়েন্সি যখন করতে হবে, প্রধানমন্ত্রী আগেই বলেছেন 2041-এর মধ্যে উনি 10% সোলার এনার্জি বা রিনিউয়েবল এনার্জি, যেটা সোলার না, অল ফর্মস অফ রিনিউয়েবল। কিন্তু আমার মনে হয় না যে ওই গতিতে আমাদের দেশ বা ব্যবসায়ীরা ছুটছে। অনেক বিদ্যুৎ, সৌর বিদ্যুতের জন্য অনেক প্রজেক্ট দেওয়া হয়েছে, আজকে 10 বছরের উপরে তারা বসে আছে, কিন্তু তাদের প্রজেক্ট কিন্তু ক্যান্সেল করা হয়নি বা তাদেরকে কোনো জরিমানা করা হয়নি, যারা করেনি। আচ্ছা, কেন করে নাই সেটা হতে পারে, প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট হতে পারে, বা সেখানে কারো কোনো স্পেসিফিক ইন্টারেস্ট আছে সেটাও হতে পারে, সেটা আমরা জানি না কেন। এখন হচ্ছে, আজকে বেক্সিমকো 200 মেগাওয়াট করে ফেলেছে, আরও বড় একটা প্রজেক্ট করতে যাচ্ছে, অনেকেই এখন 100 মেগাওয়াট, 50 মেগাওয়াট অনেকেই হচ্ছে। বাট এরা তো হাতে গোনা 2-1 ব্যবসায়ী, আমাদের তো প্রয়োজন অনেক, প্রচুর। এবং রিনিউয়েবলের ক্ষেত্রে আমাদের একটা চ্যালেঞ্জ সবসময় রয়ে যাবে, বাংলাদেশে কিন্তু জায়গার অভাব, জমির অভাব। তবে স্মার্ট বাংলাদেশ যখন আপনি বলছেন, স্মার্ট বাংলাদেশের নিচে কিন্তু স্মার্ট সিটিও পড়ে। স্মার্ট সিটির জন্য প্রত্যেকটা মেয়রের একটা দায়িত্ব আছে। এই কথাটা আমি বহুবার বিভিন্ন প্ল্যাটফর্মে, এমনকি আপনাদের সাথেও আমি আলোচনা করেছি, যে টোকিওর মডেলটা আমরা কেন ফলো করছি না। টোকিওতে প্রত্যেকটা ছাদের মালিক টোকিওর মেয়র, এবং পুরো টোকিওর চারিদিকে সোলার প্যানেল বসিয়ে, ওরা রুফটপ সোলার বসিয়ে। আমাদের তো উত্তরের দক্ষিণের মেয়রের উদ্যোগে অনেক 2বার আগে যে সব রকম ল্যাম্পপোস্টগুলো অন্তপক্ষে সোলার প্যানেল লাগানো হয়েছিল, সবগুলো হয়েছে। তো এটা তো আসলে জবাবদিহিতার অভাব, এছাড়া তো আর বেশি কিছু না। তো এরকম উপায় অনেক কিছুই আছে, এবং এগুলো নিয়ে যে আলোচনা হয়নি সেটাও হয়েছে। আপনার যখন ওই যে বার্ক যে হিয়ারিংটা করে, এটা তো হিয়ারিং না, এটা হলো একটা জাজমেন্ট দিবে ওনারা, আপনি শুনবেন। হিয়ারিংয়ে তো আসলে আলোচনা হয়, যে আজকে আমরা এখানে আলোচনা করছি। বার্কে আমাকে খোকন ভাই নিজেও বলেছে একবার, আমার মনে হয় বছর 2 আগের কথা, যে খবরদার তুমি ওখানে যাবা না, বয়কট করবা। আমাদের তো কথা শোনে না তারা। মানে আপনি আমাদেরকে ডাকছেন তো আমাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং এ, মানে আপনি এনার্জি রেগুলেটরি কমিশন না, হিয়ারিং হলে তো হিয়ারিং প্রকাশ করতে, আর হিয়ারিং প্রকাশ করে আমি কি বললাম সেটা প্রকাশ হয় না, তার লাভ সেটা তো উনি কি বলছেন, আমার is not my হিয়ারিং concern. প্রকাশই হয় না। আমি বলেছি রেট এইটা, থ্যাংক ইউ, যান একটু চা খাওয়া দিল সাথে। তো আমার তো আসার দরকার নেই, আপনি তো আমার কথা শুনবেন না, আপনি তো রেট বাড়াবেনি, আপনি কেন ডাকছেন? এখন বাড়ানোর ভিতরেও কিভাবে, কোন জায়গায় কত বাড়বে, কত কমানো যায়, কোন জায়গায় বেশি প্রেশার না দেওয়া ভালো, এখন কোন জায়গায় আমাদের একটা, ধরেন আপনার এগ্রিকালচারাল সেক্টরে যখন একটা স্পেসিফিক হারভেস্ট সিজন থাকে, সেই সময় যেন কৃষিখাত যেন কোনোভাবে ইয়ে না পড়ে, বা আমাদের যখন উইন্টারে যখন গার্মেন্টসের অর্ডার একটু বেশি আসে, যে উইন্টারের ফ্যাশন ওয়্যার যেগুলো আসে, সেই সময় যেন আপনি এই ধরনের রেট না বাড়ান, যাতে করে ওই ইন্ডাস্ট্রির ক্ষতি হয়। এগুলো সব কিছুই কিন্তু অ্যাক্রস দ্য টেবিল বসে আন্ডারস্ট্যান্ডিং করে প্ল্যানিং করা যায়, কিন্তু এগুলা ফর সাম রিজন আমরা পারছি না। এটা আমি বলা উচিত না যে খালি সরকারই ফেল করছে, হয়তো আমরাও তাদেরকে বুঝাতে পারছি না, বাট সামওয়্যার অ্যালং দ্য লাইন আমাদের ল্যাক অফ কোঅর্ডিনেশন, এবং সেটা যেন শিল্প ক্ষতি হচ্ছে, অবশ্যই বাণিজ্যের ক্ষতি হচ্ছে, অসাধারণভাবে ক্ষতি হচ্ছে। আমি একটু অর্থনীতির দিকে যেতে চাই। ডক্টর গোলাম মজিদ আপনি আছেন, আপনারা কীভাবে দেখেন এই যে এইটার মানে কনসিকুয়েন্স কী হবে? এখন না হয় তাপের মধ্যে এবং একটু ক্ষোভ প্রকাশ করতে পারে মোহাম্মদ আলী খোকন, ডক্টর রিজন রহমান বলতে পারেন যে নীতি নির্ধারণের কারণে আমাদের এটা হচ্ছে না, বা আলোচনা হয়েছিল কিন্তু সেভাবে আগায় নাই। তাহলে এর ফলাফলটা কী হবে অর্থনীতি? বরঞ্চ আমি কিছুটা পিছন থেকে কজটা বললে আমার মনে হয় কনসিকোয়েন্সটা বুঝতে সুবিধা হবে। কজটা যদিও বেশ কিছুটা আসছে, কিন্তু আমার ধারণা কজ আরও, মানে এই কারণটা আরও গভীর। আমাদের ব্যবসায়ীরা যে মূল্যে বিদ্যুৎ কিনছেন, আমার ধারণা যে বাংলাদেশে যদি প্রতিযোগিতামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন হতো তাহলে ব্যবসায়ীরা আরও কম মূল্যে বিদ্যুৎ পেতেন। কিন্তু বাংলাদেশে যেহেতু, আমাদের দেশে যেহেতু আপনি জানেন যে ইন্ডেমনিটি রয়েছে, একটা ইমার্জেন্সি পাওয়ার সাপ্লাই অ্যাক্ট রয়েছে, যেটাতে সরকার নিজে মূল্য নির্ধারণ করতে পারে। এই মূল্য নির্ধারণের এই কৌশলের কারণে যেটা হয়েছে যে উচ্চ মূল্যে বিদ্যুৎ কেনা হচ্ছে। এমনকি এটা শুধুমাত্র যে জ্বালানি, ট্র্যাডিশনাল জ্বালানির বিদ্যুৎ কেন্দ্রগুলো তা না, এমনকি নবায়নযোগ্য জ্বালানি অতি মূল্যে কেনা হচ্ছে,
যেটা আমার কাছে মনে হয় যে এটা যদি প্রতিযোগিতা মূল্যে যাওয়া হতো তাহলে অনেক কমে সরকার কিনতে পারতেন এবং অনেক কমে এখন তো ব্যবসা বেশি মূল্য দিয়েও পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, এটা তাহলে আপনি প্রথমত হচ্ছে না, আপনি বেশি মূল্য দিয়ে পাচ্ছেন না এই কারণে যে সরকারের হাতে অর্থ নেই, এবং সরকার এই টাকাটি যদি থাকতো তাহলে কিন্তু সরকার ব্যবসায়ীদের দিতে পারতেন, আসলে জ্বালানিতে সরবরাহ করতে পারতেন। আমার খেয়াল আছে যে 1 বছর আগে সম্ভবত এফবিসিসিআই এর পক্ষে খোকন ভাই সেখানে ছিলেন, সরকারের পক্ষ থেকে তাদেরকে বোঝানো হয়েছিল যে আপনারা রাজি হন বিদ্যুতের গ্যাসের মূল্য বৃদ্ধিতে, ওনারা রাজি হয়েছিলেন যে হ্যাঁ গ্যাসের সাপ্লাই আপনাদেরকে নিরবিচ্ছিন্ন গ্যাস সাপ্লাই দেওয়া হবে, এটা বলা হয়েছিল। আমি সে সময় ওইখানে উপস্থিত ছিলাম, যেহেতু এফবিসিসি এর সাথে আমি অ্যাডভাইজার হিসেবে আছি, আমি বলেছিলাম যে সরকারের হাতে তো ডলার নাই, আপনারা হয়তো টাকা দেবেন সরকারকে, বেশি টাকা, কিন্তু সরকারের হাতে তো ডলার নেই। এই যে একটা ভ্রান্ত একটা পরিস্থিতির মধ্যে আমরা এলএনজি ভিত্তিক একটা জ্বালানি কাঠামোর ভিতরে বড়ভাবে ঢুকে গিয়েছি, অভ্যন্তরীণ গ্যাস সম্পদকে আমি বলবো যে অবহেলা করে এবং উৎপাদনে না গিয়ে আমরা এলএনজিকে প্রেফারেন্স দিয়েছি। এর কিন্তু খেসারত দিতে হচ্ছে একদিকে আমাদের ব্যবসায়ীদেরকে। আমরা যদি 2017 সাল থেকে অব্যাহতভাবে আমাদের এখানে যদি আমদানি নির্ভর জ্বালানির ভিতরে পার্টিকুলারলি এলএনজি যদি বলি, আমরা যদি 2017 সালের পর থেকে যদি আমাদের বে অফ বেঙ্গলে বঙ্গোপসাগরে যদি আমাদের এক্সপ্লোরেশনটা ঠিকমতো করতাম, এমনকি আমাদের ভূপৃষ্ঠেও যদি এক্সপ্লোরেশনগুলো ঠিকমতো হতো, তাহলে কিন্তু আমাদের এই এলএনজি কেন্দ্রিক এত নির্ভরতা যেমন হতো না, আমাদের কিন্তু এই দিক থেকেও আমরা গ্যাস সরবরাহ এখন পেতেন এবং সেটা অনেকটা তুলনামূলক কম মূল্যে আমাদের ব্যবসায়ীরা পেতে পারতেন। এটা হলো একটা দিক। দ্বিতীয় দিক হলো যে বলা হচ্ছে সর্বোচ্চ পরিমাণ বিদ্যুৎ উৎপাদন, আপনি যেটা বলেন যে সর্বোচ্চ পরিমাণ বিদ্যুৎ উৎপাদন তো বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে চাহিদার কতটুকু আপনি পূরণ করতে পারছেন। অথচ আপনি দেখেন যে আমাদের কিন্তু ক্যাপাসিটি রয়েছে প্রায় 28,000 মেগাওয়াটের মতো, কিন্তু উৎপাদন করতে পারছেন না সরকার ওই পর্যন্ত, যেহেতু তার হাতে জ্বালানি কিনবার সামর্থ্য নেই। 16,000 উঠলে আমরা বলছি যে সর্বোচ্চ বলে যাচ্ছি, তারপরে কমে যাচ্ছে, সেটাও আমরা ধরে রাখতে পারছি না, যদিও চাহিদা আমাদের ওই পর্যন্ত না। এমনকি আমরা এখানে ব্যয়বহুল জ্বালানি দিয়ে এগুলো করছি, এগুলো রিপ্লেসমেন্টে যাচ্ছি না, এবং এগুলোকে আবার আমরা রিনিউয়াল করছি, আবার এগুলোকে ক্যাপাসিটি পেমেন্ট দিয়ে দিয়ে সরকার ভর্তুকি দিচ্ছে এগুলোর পিছনে। সেই দায়ভারটা এখন এই যে ভোক্তা হিসেবে আমাদের উদ্যোক্তাদের উপরে পড়ছে। আমি যদি বলি যে এই ক্যাপাসিটি পেমেন্টের দায়ভারটা ভোক্তার উপরে কোনোভাবে পড়া উচিত না, শিল্পের উদ্যোক্তাদের উপর পড়া উচিত না, কেননা এটা তো আসলে সরকারের এক ধরনের ভ্রান্ত নীতির ফল যে এই পরিমাণ আসলে ক্যাপাসিটি পেমেন্ট দিতে হচ্ছে। আমরা যেটা শুনেছি বিদ্যুৎ প্রতিমন্ত্রী সংসদে বলেছিলেন, তাই না, খেয়াল আছে না, 1,08,000 কোটি টাকার মতো, সব মিলে $12 বিলিয়ন মতো গত 14 বছরে বিদ্যুৎ খাতে ভর্তুকি দেওয়া হয়েছে। এর একটা সিংহভাগ অংশটি গিয়েছে আসলে ক্যাপাসিটি পেমেন্টের জন্য। কিন্তু আমার তো মনে হয় যে ক্যাপাসিটি পেমেন্ট শুরুর দিকে দরকার ছিল ঠিকই, কিন্তু পরবর্তীকালে যখন এখানে বিদ্যুৎ খাত দাঁড়িয়ে গেছে, তখন এখানে যে কেউ আসলে বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনের দিকে যাওয়ার জন্য রাজি ছিল, কিন্তু তাদেরকে আসলে সেই সুযোগ দেওয়া হয়েছে। এমনকি কোনো বিশেষ গ্রুপকে কিন্তু সেই সুযোগগুলো বরঞ্চ প্রলম্বিতভাবে দেওয়া হচ্ছে, যে জায়গায় সেটাও একটা দেখবার বিষয়। সুতরাং এই সমস্ত জিনিস রেখে আপনি এখন বিদ্যুতের মূল্য সমন্বয় এবং মূল্য বৃদ্ধি না করলে তোমরা বিদ্যুৎ পাবা না, এবং এই দায়ভারটা ইন্ডাস্ট্রির, এই দায়ভারটা ভোক্তার, এই দায়ভারটা শিল্পের, এই দায়ভারটা বিদ্যুৎ মিডিয়ার, এটা বলার কিন্তু যুক্তি নেই। তবে আমি এরপরে একটু বিরোধী, তার আগে প্রশ্নটা করে যাচ্ছে, তাহলে এটার ক্ষতিটা কোথায় হবে অর্থনীতির, সেটা একটু জানবো। তার আগে একটু ছোট্ট বিরতি নিচ্ছি। দর্শক, আড়াইল অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেল নিবেদিত অর্থনীতির সংলাপে একটু ছোট্ট বিরতি। স্বাগত আরেকবার আড়াইল অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেল নিবেদিত অর্থনীতির সংলাপে। আজকের বিষয় তাপ ও লোডশেডিংয়ে কী ক্ষতি শিল্প বাণিজ্য। আমি গোলাম মঞ্জু আপনাকে থামিয়েছিলাম। আমি জানতে চাই যে অর্থনীতির উপরে এটার প্রভাবটা কী পড়বে। এখন যদি লোডশেডিংয়ে শিল্পের ক্ষতি হয়, আমার যদি কাঁচামালের নষ্ট হয়ে যায়, রপ্তানির ক্ষেত্রে প্রভাব পড়বে, টেক্সটাইলের একটা বড় ধরনের উত্থান আমাদের দেশে হয়েছিল, সেখানে হচ্ছে। এবং রেজানুর রহমান যেটা বললেন যে শুধু শিল্প না, তার কনসিকুয়েন্স কিন্তু আমরা ব্যাংকেও পড়বে, মানে তার মানে আমাদের অর্থনীতি এবং ব্যাংক ব্যবস্থার উপরে পড়বে, কারণ ঋণের কিস্তি দেওয়া যাবে না, তাহলে তো আবার ঋণ খেলাপি হয়ে যাবে। দেখুন, এই পরিস্থিতিটি বেশ কিছুকাল ধরে চলছে। এমনি স্বাভাবিকভাবে অর্থনীতির বিভিন্ন রকমের নেতিবাচক পরিস্থিতি রয়েছে, তার ভিতরেও কিন্তু আমাদের ব্যবসায়ীরা এর মধ্যেও তারা চালিয়ে নিচ্ছিলেন। কিন্তু এই যে পরিস্থিতির ভিতরে এখন আমরা ঢুকে যাচ্ছি, যে লোডশেডিং বেড়ে যাচ্ছে এবং কলকারখানা কার্যক্রম অব্যাহত রাখা যাচ্ছে না, তাহলে স্বাভাবিকভাবেই এই কম উৎপাদনের একটা সরাসরি অভিঘাত পড়ছে আমাদের পণ্য সরবরাহের ক্ষেত্রে।
বাজারে হয়তো সেটার একটা প্রভাব দেখব, আমরা হয়তো কম কম পণ্য আমরা পাবো। যদি আমরা রপ্তানিমুখী খাতের কথা বলি, তখন দেখা যাবে যে ব্যবসায়ীরা অভ্যন্তরীণ বাজার থেকে যদি পণ্য সঠিকভাবে, সঠিক মাত্রায়, সঠিক মানের যদি পণ্য সরবরাহ না করতে পারে, তাহলে দেখা যাবে আমদানি করবার আবার ডিমান্ড বেড়ে যেতে পারে, যেহেতু ডোমেস্টিক সাপ্লাই যদি কোনো কারণে হ্যাম্পার্ড হয়। কিন্তু সেটা আবার আমদানি করাটা আবার নিরুৎসাহ করা হচ্ছে এই কারণে যে সরকারের হাতে যথেষ্ট মাত্রায় ডলার নেই। সুতরাং সেই জায়গাটায় রপ্তানির ক্ষেত্রে এর একেবারে যদি দীর্ঘমেয়াদে এটি চলে, তাহলে এর আবার একটা নেতিবাচক কনসিকোয়েন্স রয়েছে। ঠিক একইভাবে এসএমই খাতের জন্য যেটা, যে এ ধরনের শিল্প খাতগুলোতে যেহেতু ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তারা আছে, তারা কিন্তু নীরবে থাকেন, তাদের আমরা টের পাই না। কিন্তু যেটা হয় যে তারা তখন দেখা যায় যে শিল্প কারখানা বন্ধ করে দেন, বা তাদের যারা শ্রমিক থাকে শ্রমিক ছাঁটাই করেন, 10 জন থাকলে 5 জন নিয়ে চালান, কোনো রকমে টিকে থাকেন, সেরকম একটা পরিস্থিতি সেখানে হয়। এবং এর প্রভাব হয়তো বাজারে পণ্য সরবরাহের ক্ষেত্রে হতে পারে, পণ্যের মূল্য বৃদ্ধির ক্ষেত্রে হতে পারে। সব জায়গায় আমরা নেতিবাচক, হয়তো এখন পাবো না, কিছুদিন মধ্যে নেতিবাচক। এই জন্য আমরা যদি বলি, আপনি এসএমইর কথাটা খুব গুরুত্ব দিয়ে বলছেন, এবং আমরা এসএমইর কথাটা যত বেশি আলোচনা বক্তৃতায় শুনি, বাস্তবে তার খুবই কম। আমরা যতটুকু মিডিয়া থেকে, মানে গণমাধ্যম থেকে দেখি, আপনি তো এই খাতের সঙ্গে জড়িত আছেন, তাহলে এই যে একটা বড় ধরনের বিদ্যুতের ঘাটতি হলে একজন শিল্পপতি সিএনজি দিয়ে তার বিকল্প দিচ্ছে, কিন্তু যার শুধুই একটা জেনারেটর আছে, তার ডিজেলের দামও তো আপনি 1 টাকা বাড়িয়েছেন সর্বশেষ যদি দেখেন, এবং বিদ্যুৎ যদি না পায় তাহলে সে করবে কি? সেক্ষেত্রে সরকারের থেকে কোন ধরনের নীতি সহায়তা এখন আমাদের দরকার বলে বা দাবি করতে পারেন আপনারা? সরকার তো বেসিক নীতি সহায়তা দিচ্ছে না এসএমইকে, আপনি তো এখানে হাই প্রোফাইল নিতে চলে যাচ্ছেন। যাই হোক, আমি সরকারের কাছে এই মুহূর্তে যে আর্থিক দাবি করব, বা ব্যবসায়ীরা কোনো মানে ব্যাংকিং সেক্টর থেকে পাবে, মানে ব্যাংকিং সেক্টর তো অলরেডি ইন দ্য ভেন্টিলেটার, তো ওখানে তো অলরেডি একটু সমস্যা চলছে, তো সেখানেও তো যাওয়ার খুব একটা স্কোপ দেখছি না। ওখানে আমরা সবল দুর্বলের একটা আসলে সরকারের যেটা হয়, এটা আমি আগেও বলেছি, আবারও বলবো, যখনই কোনো ক্রাইসিস হয় তারা ইমিডিয়েটলি একটা কুইকলি, যেমন ওই যে কুইক রেন্টাল, কুইকলি এটা, কুইকলি ওটা, কুইকলি এলপিজি, কুইকলি এলএনজি, একটা শর্ট টার্ম ক্রাইসিস মেটানোর জন্য, তো সাবসিকুয়েন্টলি ওইটাই কিন্তু তাদের লং টার্ম প্ল্যান হয়ে যায়। আচ্ছা, আপনি তো দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছেন না। আপনি এখন, আমি যদি বলি, আপনার সাথে এর আগে বলেছিলাম, আপনি বলেছেন অনেক সময় লাগবে গ্যাস এক্সপ্লোরেশন, অনেক সময় লাগবে, তো লাগুক না, আপনি শুরু করেন না, 10 বছর লাগবে, 10 বছর পরে গিয়ে তো ওটা পাবেন। আপনি যদি আজকে, এটা আপনার সাথে আলোচনা করেছি 2 বছর আগে, এখন আপনি বলছেন যে সময় লাগবে, তো এই 2 বছর তো পার হয়ে যেত, কিছু কাজ তো হয়ে যেত। আমরা তো কোনো লং টার্ম প্ল্যান এইভাবে করছি না। আজকে আমরা যে স্মার্ট বাংলাদেশের কথা বলছি, এটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এর সাথে সাথে এটা তো ওভারনাইট অ্যাচিভ হবে না, এটা বিভিন্ন ধাপে ধাপে অ্যাচিভড হবে। তো আমার পয়েন্ট হচ্ছে যে আপনি এনার্জির ক্ষেত্রে, এবং আপনি এনার্জি মিক্স তৈরি করতে হবে। ডিপেন্ডেন্সি অন এলএনজি ইজ নট গুড, ডিপেন্ডেন্সি অন এলপিজি ইজ নট গুড, ডিপেন্ডেন্সি অন কোল ইজ নট গুড। সবগুলোর ক্ষেত্রেই আপনার কম বেশি ভালো মন্দ কিছু আছে, আপনি মিক্সটাকে ওইভাবে বের করে আনেন, আপনার এনার্জি মিক্সটাকে ওইভাবে করতে হবে। সাথে সাথে আপনাকে ইমপ্রুভ ইনফ্রাস্ট্রাকচার করতে হবে। আপনি যেখানে পাওয়ার প্ল্যান্ট করেছেন সেখানে ট্রান্সমিশনের ব্যবস্থা নেই, তো এগুলো তো আসলে আজকের কথা না, এগুলো আমি ইদানিং গ্রাহক হিসেবে অর্ধেকের বেশি কিন্তু এখনো পল্লী বিদ্যুৎ, এমনকি আমি জানি মোহাম্মদ আলী পাচ্ছে না, যে ময়মনসিংহ বা গাজীপুর এলাকায় এই সবই কিন্তু শিল্প ইন্ডাস্ট্রিতেও কিন্তু আরবির লাইন, হ্যাঁ, এবং সেখানে ভুক্তভোগী তারা বেশি। মারাত্মক মারাত্মক পাচ্ছে। এই ভর্তুকি কে দিচ্ছে? এখন সরকার যখন বলে সরকার দিচ্ছে, সরকার দিচ্ছে না, আমি দিচ্ছি, আপনি দিচ্ছেন, মজম ভাই দিচ্ছে, খোকন ভাই দিচ্ছে, সরকার কিসের ভর্তুকি দিচ্ছে? ইটস দ্য ট্যাক্স পেয়ার্স মানি, সাধারণ মানুষের সবই তো করের টাকা। সো আমার পয়েন্ট হচ্ছে, এটা তো পিওরলি বিকজ অফ মিসম্যানেজমেন্ট। আমি তো বলছি না এই টাকা দিয়ে সরকার কোনো এক্সট্রা আয় করে ফেলছে, আমাদের খরচ এক্সট্রা হচ্ছে। আপনি ছাড়টা কোন জায়গায় দেবেন? আপনাকে সব জায়গার থেকে একটু লিনিয়েন্ট হতে হবে। এখন ওই সময়টা চলে এসছে। এখন কে দোষ করলো, কে ভুল করলো, কে আগে কি হয়েছিল, এগুলো বলে লাভ নাই। আপনার ব্যাংকিং সেক্টরকে শক্ত করে দাঁড়া করাতে হবে, আপনার এনার্জি সেক্টরকে শক্ত করে দাঁড়া করাতে হবে। দাঁড় করেছি, আমরা 27,000 মেগাওয়াট উৎপাদন সক্ষমতা অর্জন করেছি। তো এখন কোথায় সেটা? লোডশেডিং হচ্ছে কেন 6 ঘন্টা? আমি বিষয় একটু বলবো, আপনি 27,000 মেগাওয়াট প্রোডাকশন করছেন কেন? সক্ষমতা, আপনি যখন সক্ষমতা করেছিলেন তখন আপনার 12,500 মেগাওয়াটের বেশি প্রয়োজন ছিল না, কিন্তু ভবিষ্যতের জন্য করতে হবে না কেন? আপনার ভবিষ্যতের জন্য দ্বিগুণ করতে হবে। এখন যদি আমি আপনাকে বলি, আপনার ব্যর্থশীল সরকারি পাওয়ার প্ল্যান্টগুলো, আপনি এত যে ভর্তুকির কথা আমরা বলি, যখন এর আগেও একটা মিটিংয়ে একমাত্র খোকন ভাই, ওই যে প্যান্ডেমিকের সময় আমরা বিদ্যুৎ মন্ত্রী আর আমাদের অ্যাডভাইজার সাহেব সালমান রহমান সাহেবের সাথে, সালমান রহমান সাহেবের অফিসে একমাত্র উনি একটু জোর গলায় বলছিলেন কথা,
হ্যাঁ, তো আপনাদেরকে ভর্তুকি দিয়ে দিয়ে আমরা নষ্ট করে ফেলেছি। আমরা ভর্তুকি দিয়েছি মানে বুঝিনি আমি কথাটা, আমি কথাটা ঠিক বুঝিনি। তাই ভর্তুকি দিয়ে নষ্ট করে ফেলেছেন, ভর্তুকি যে দিয়ে নষ্ট করে ফেলেছেন, আসলে ভর্তুকি দিয়েছেন আপনি সরকারি পাওয়ার প্ল্যান্টগুলোকে। দোজ আর দ্য মোস্ট ইনএফিশিয়েন্ট ওয়ান্স। এবং যে You need to পরিমাণ bring that to the limelight. যে পরিমাণ আমরা গ্যাস দেই সেটা নতুন পাওয়ার প্ল্যান্টে দিলে অনেক বেশি উৎপাদন হতো, সেখানে আমরা দিচ্ছি। আপনি প্রাইভেট সেক্টরের যে প্রডিউসারগুলো আছে, আজকে বড় বড় কোম্পানি, সামিট আছে, ইউনাইটেড আছে, এত বড় বড় কোম্পানি আছে, ওদেরকে দিতেন তারা আরো ভালো করতো। তা আপনি সেটা করেননি। আপনি মনে করেছেন সরকার করতে পারবে না। সরকারের কাজ ব্যবসা করা না। সরকার ব্যবসা করবে কেন? দিস ইজ নট আ কমিউনিস্ট রিজিম। মোহাম্মদ আলী খোকন যদি বলেন। আচ্ছা, আমি বলি, আপনি ভর্তুকির কথা বলছেন, আমরা যে কথাটা বারবার বলতে, আপনার ডাইলুটেড প্রাইসটা কত, যে আমার উৎপাদন কত, আমি আনছি কত, ট্যাক্স সব বাদ দিয়ে আগে ডাইলুটেড প্রাইস বের করেন। আমরা সেখানে কিন্তু যেদিন ওই যে রেজওয়ান বলছে যে আমরা সেদিনকে কিন্তু আমার না, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নিজে বলছে যে বিদ্যুৎ সেক্টর থেকে এনভিআরকে আমরা ট্যাক্স দিই 9,000 কোটি টাকা, ভর্তুকি দিই 6,000 কোটি টাকা। 9,000 কীভাবে ট্যাক্স দিই? আমরা যখন এলএনজিটা আনি, যিনি এলএনজিটা কিনে আনেন তাকে 15% ভ্যাট, 4% তাকে এটি দিতে হয়। আনার পর রিগ্যাসিফাইড গ্যাসটা কিন্তু কম্প্যাক্ট হিসেবে আসবে নারিকেল তেলের মতো, এটাকে যখন রিগ্যাসিফাইড করা হয় আর একটা কোম্পানি করার পরে রিগ্যাসি কোম্পানিকে ওরা যেই চার্জ আর উপর 15% ভ্যাট, 4% এইআইটি, সেটা যখন আপনাকে গ্রিড পাইপলাইনে ঢুকায় দেওয়া হয়, সেই গ্যাসটা রিসিভ করে কে? পেট্রোবাংলা। পেট্রোবাংলা রিসিভ করার পর সে পেট্রোবাংলা কিনে, সে 15% দিয়ে কিনে ভ্যাট 4% দেয়। সে যখন বিভিন্ন গ্যাস কোম্পানিকে দেয় সেখানে 15% ভ্যাট, 4% এইআইটি। আবার সে যখন গ্রাহক পর্যায়ে যায়, এক্সেপ্ট এক্সপোর্ট ইন্ডাস্ট্রি 100% তারা সবাই থেকে 15% ভ্যাট, 4% এইটি নেওয়া হয়। আপনি হিসাব করেন কত পার্সেন্ট ট্যাক্স? একই ট্যাক্স, সার্ভিসে তো ভ্যাট দিতে হবে। আপনি তো 50% ট্যাক্স নিয়ে গেলেন না, আপনি কতবার ট্যাক্স নেবেন? 52% ট্যাক্স আমরা হিসাব করছি। আসেন আলোচনায়, আপনি যে গ্যাসের আসেন, আপনি সেক্টরের হিসাব করেন। আমার 30 টাকা দিয়ে কত প্রাইজে লোকসান করতেছেন, যাকে এতদিন 4 টাকায় দিতেন, পাওয়ার প্ল্যান্টকে 4 টাকা, গতবার আমরা চিৎকার করার পরে আমরা সেটাকে 16 টাকা হয়েছে মাত্র, তাও আবার গতকাল 50 পয়সা কমায় দেওয়া হয়েছে। তারা দীর্ঘ 15 বছর তারা 4 টাকায় চালাইছে। দীর্ঘ 15-20 বছর আপনি সারকে 4 টাকা, সারকে আপনি 15 টাকায় দাম ধরে, তার ভর্তুকিটা কৃষি মন্ত্রণালয় থেকে নেন। আপনি পাওয়ারকে দেন, সেটা ওই মন্ত্রণালয়ে তাকে ভর্তুকি দেওয়া হোক, কিন্তু সব পাওয়ারকে আপনি ডাইলেশন করে আমাদের ঘরে কেন পারানো হয়? যদি আমাকে 30 টাকা বেচার পর সরকার যদি ভর্তুকি হয়, তাহলে 15 টাকা যারা বিক্রি করেন তার কাছে ভর্তুকি পার্সেন্টটা কত? যাকে 4 টাকায় বিক্রি তার ভর্তুকি পার্সেন্টটা কত? এই জিনিসগুলো আপনি হিসাব করেন। আর সবচেয়ে বড় সবচেয়ে শুভঙ্করের ফাঁকি, 30 লক্ষ আমাদের যে আজকে ডোমেস্টিক কানেকশন আছে, 60 লক্ষ না 30 লক্ষ, যেগুলো মিটার নেই, সেখানে পার ডে গ্যাসের ক্যালকুলেশন করা হয় 96 সিএফটি হিসাবে, কিন্তু একটা বার্নারকে 24 ঘন্টা চালানোর পরে সেখানে 46 সিএফটি। আমি একজন গ্যাসের ঠিকাদার ছিলাম, গ্যাস লাইনে 1985-এ আমি কিন্তু এই পাইপ লাইনে কাজ করে আসি। আপনি 46 সিএফটি গ্যাস জ্বলে, সেখানে অনেক বাসা আছে যারা চুলাও জ্বলে না, কিন্তু সেগুলি সেই হিসাবটা কিন্তু নিয়ে যায়। আসেন, আমি গণশুনানিতে আলোচনা করছি, গণশুনানি করিতে জিটিএল এবং ইয়ামিন আমাদের বিআরসি অডিট রিপোর্টিংয়ে বলা হয়েছে যে তিতাস গ্যাস নিছে 1700 MMCFT, আর তিতাস তার বিক্রি করছে 1500, তারা বলতেছে 12% তোমার ওয়েস্টে, তার তিতাস বলতেছে 2%। আমি বলছি হু ইজ দ্য লায়ার, ইউ ডিসাইডেড। আমি গণশুনানি বলছি, সে উত্তর দিতে পারে নাই। সেখানে গ্রাহকের প্রায় 2,500 কোটি টাকা, সবচেয়ে বড় গ্যাসের দাম বাড়ার সাথে সাথে প্রত্যেকটা গ্রাহকের কিন্তু আবার জামানত বাড়াইতেছে। এখন এমন অনেক গ্রাহক আছে যাদের জামানত এত টাকা, যারা তারা ইন্ডাস্ট্রি হয়, মানে গ্যাসের কানেকশন চলে জামানত, মানে ওই যে আমার দাম বাড়ার সাথে জামানত যা ছিল আগে ছিল আমার মনে করেন 5 কোটি টাকা, এখন আমাকে যদি 30 টাকাতে হওয়ার সাথে সাথে আমার জামানত হয়ে গেছে 10 কোটি টাকা, ডাবল হয়ে গেছে। এই যে মনে করেন এত দিকের হয়রানি, গ্যাসের বিদ্যুতের অপচয়, আমি বলবো এগুলি ভুতুর্কি নয়, এখানে অপচয় কত পারছেন আগে বের করেন। অপচয় আপনি ডিস্ট্রিবিউশন বিদ্যুতের কেন আজকে বিদ্যুৎকে 16,000 করার পর কেন বিদ্যুতের ডিস্ট্রিবিউশন লাইনগুলি ঠিক নেই আমাদের, একটু বাতাস, আপনি সামনে ঝড় আসতেছে, অর্ধেক ঝড়ের কারণে অর্ধেক দেখা দেওয়া বিদ্যুৎ তো সংগ্রহ করে যাওয়া, এটা তো স্টোরেজ করা যায় না। আপনি সঞ্চালন করেন, আমাদের লাইনগুলি অটোমেশন নাই, আমাদের ফ্রিকোয়েন্সির অটোমেশন নাই। আজকে কোথায় লাইন ছিঁড়ে গেলে সেখানে লাইন দেখা যায় শর্ট হয়ে থাকে, 2 দিন পর্যন্ত শর্ট হয়ে থাকে, বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। আপনি এগুলি অটোমেশন না করে, মডিফিকেশন না করে আপনি বিদ্যুৎ আপনি ঘরে রান্না করলেন, আপনার এগুলি বাড়ার কোনো কিছু রাখার মতো জায়গা করলেন না, তা তো অপচয় হবে। আমরা আরেকটু আলোচনা করবো, তার আগে একটা ছোট্ট বিরতি। স্বাগত আরেকবার আড়াইল অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেল নিবেদিত অর্থনীতির সঙ্গে। আপনি গোলাম মজিদ যদি বলেন তাহলে আমাদের এখন করণীয় কি? আমরা তো দুজন ব্যবসায়ী, আপনি সবাই মিলে একটা সংকটের কথা বলছেন, কিন্তু সরকারের কোথাও এই সংকটের বিষয়টিতে কোনো রকম পাবেন না আপনি, এবং নিশ্চয়ই তারা বাজেটের প্রস্তুতি দিচ্ছে। আমরা জানি জুন মাসের প্রথম সপ্তাহে বাজেট হবে, অর্থমন্ত্রীও ঠিক এই মুহূর্তে দেশে নাই। কিন্তু আপনি যদি বলেন তাহলে এইটার
প্রভাবটা কোথায় পড়বে, এবং আমরা শুরুতে আপনি একটু বলছিলেন যে এটা আস্তে আস্তে হয়তো আমরা দেখতে পারবো, সেটা সরবরাহ কমা থেকে শুরু করে শ্রমিক ছাড়ে হয়তো তাও হতে পারে, সেখানে করণীয়টা কি? দেখুন, আমাদের পুরো আলোচনাটি আমরা কিন্তু জ্বালানি এবং বিদ্যুৎ খাতের সংকটের সাথেই সম্পর্কিত আলোচনা, এবং এটা যে জায়গায় দাঁড়িয়ে আছে এটা খুব সহজে, খুব অল্প কুইক ফিক্স কোনো কিছু হওয়ার সুযোগ কম। যদিও সরকার সবসময় খুব তাড়াতাড়ি তড়িঘড়ি করে মানে কুইক ফিক্স করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু আমাদের সবসময় একটা সাজেশন হচ্ছে সরকারের এই মানে ইমিডিয়েট কিছু সংকট থাকতে পারে, কিন্তু সরকার যেন সমাধানটি দীর্ঘমেয়াদে এক ধরনের টেকসই সমাধান খুঁজে। এক্ষেত্রে অবশ্যই সরকারের, যদি আমি গ্যাস সেক্টরের কথা বলি, তাহলে অবশ্যই সরকারের উচিত হবে যে গ্যাসের যে গ্যাসকূপ খননের যে সরকারের যে লক্ষ্য রয়েছে 2025-এর ভিতরে 48টি গ্যাসকূপ খননের একটা লক্ষ্য আছে, অন্তত সেই লক্ষ্য ধরেও যদি গ্যাসকূপ খননের কাজগুলো যদি সরকার চালান, এই মুহূর্তে 7-8টি চলছে আমরা যতদূর জানি, কিন্তু এই গ্যাসের কিন্তু সুতরাং গ্যাসের সরবরাহ বৃদ্ধি ছাড়া মানে আমরা যদি আমদানি নির্ভর এলএনজি দিয়ে সমাধান চাই তাহলে এটি আসলে ঠিক হবে না। সুতরাং আমাদের অভ্যন্তরীণ গ্যাস সরবরাহ বৃদ্ধির জন্য একটা উদ্যোগ নেওয়া, জ্বালানির ব্যবস্থাটাকে নতুন করে সাজাতে হবে। হ্যাঁ, জ্বালানির ভিতরে আমি গ্যাসের কথা বলছি, এটা হচ্ছে এক। দ্বিতীয়ত অন্য যে জ্বালানিগুলো রয়েছে যেমন ডিজেল বা এর ক্ষেত্রে কয়েকটা জায়গায় আমাদের এখানে দরকার, সেটা হচ্ছে যে আমাদের নবায়নযোগ্য জ্বালানির দিকে যাবার সুযোগ রয়েছে, এবং ইনএফিশিয়েন্ট যে সমস্ত পাওয়ার প্ল্যান্টসগুলো রয়েছে, সরকারি পাওয়ার প্ল্যান্ট যেগুলো রয়েছে সেগুলো, এবং যেগুলো কিনা অনেক বেশি ব্যয়বহুল জ্বালানি ভিত্তিক সেগুলো থেকে সরে আসার সুযোগ রয়েছে। সেগুলো থেকে সরকার যদি সরে এসে নবায়নযোগ্য জ্বালানির দিকে যদি যান, বিদেশি বিনিয়োগ যদি এখানে আসে, দেশি বিনিয়োগকারীদেরও আগ্রহ রয়েছে নবায়নযোগ্য জ্বালানির বিদ্যুৎ কেন্দ্রের ব্যাপারে, সেদিকে যদি যান তাহলে তার মাধ্যমে কিন্তু আমরা কম মূল্যে বিদ্যুৎ পেতে পারি। কিন্তু সেক্ষেত্রে আবার যেটা প্রয়োজন হবে, সরকারের এই যে ইমার্জেন্সি পাওয়ার অ্যাক্ট যেটাকে আমরা বলে থাকি, এটা থেকে সরকার বেরিয়ে আসা দরকার, কেননা এটা দিয়েও আসলে ব্যক্তি বিশেষ বা কোনো গ্রুপকে সুযোগ করে দেওয়া হচ্ছে বাড়তি উচ্চ মূল্যে বিদ্যুতের জন্য, যেটার ভোগান্তি আসলে আমাদেরকে এখানে সবখানে পড়ছে। এটার জন্য আপনি একটা বলছিলেন যে এখন ব্যাংকিং এর যে অবস্থা, আপনি বলেই ফেলছেন যে ব্যাংক, আমি জানি না আপনি আইসিইউ বলেছেন নাকি ভেন্টিলেশন বলেছেন, তো সেখানে যদি হয় তাহলে যে আমরা অনেক সময় আমরা কোনো একটা জায়গায় যদি কোনো সংকট হয় অর্থনৈতিক, তাহলে একটা ইমিডিয়েট আমরা যেরকম করোনার সময় একটা প্রণোদনা আমরা পেয়েছি, সেরকম একটা প্রণোদনার কথা বলি। আপনি কি সেই জায়গাটা এখন বলবেন, নাকি ব্যাংকের যে অবস্থা সেই জায়গাটাও খুব বেশি আশা করা যায় না? প্রণোদনা দিবে কে? বা নিয়েও পারবেন, যারা দিবে তাদের এখন প্রণোদনার পালা। আমি একটু লং স্টোরি শর্ট বলি, আমরা যে হিসাবটা কিছুদিন আগে আমি পড়েছিলাম, 2035 পর্যন্ত আমাদের গ্যাসের সাপ্লাই মনে হয় ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনের জন্য আছে। আমাদের কাছে কিন্তু 4,500 মেট্রিক টনের মতো কয়লাও আছে। আমি জানি এটা নিয়ে অনেকে অনেক ধরনের মন্তব্য করেন, বাট এই মুহূর্তে দ্যাট ইজ দ্য চিপেস্ট মোড অফ প্রোডাকশন। আপনি উত্তরাঞ্চলের মাটির নিচের কয়লার কথা বলছেন? আমি কয়লার কথা এই জন্যই বলছি, আপনি প্রাইসটাকে কন্ট্রোলে আনতে পারবেন, এবং যারা আমাদেরকে বহির্বিশ্বের থেকে হাইকোর্ট দেখায় তারা তো ক্ষতি হবে, মানুষের ডিপ্লেসমেন্ট হবে, তো মানুষের 12টা বাজিয়ে তারা বহির্বিশ্বেতে প্রথম কাতারে দেশ হয়েছেন। তো যারা বলছেন এখন, আপনি ভুলে যান না যে করোনার সময় যখন প্রায় দেউলিয়ার পথে ইউরোপিয়ান ইউনিয়ন, সেখানে কিন্তু জার্মানি এবং ফ্রান্স ওই কোল ফায়ার পাওয়ার প্ল্যান্টটা চলে গেছে তারা, কেন এখনো তো রাশিয়ার সাথে ম্যানহাটনের চতুর্পাশে 3টা পাওয়ার প্ল্যান্ট। ম্যানহাটনে মানুষ এখনো কোল পয়জনিং এ সাফার করে, ম্যানহাটনের শহরের ভিতরে এখনো কোল পয়জনিং এ সাফার করে, এখনো আছে। তো আমার মনে হয় যারা একটু হাইকোর্ট দেখায়, কথা নাই বললাম আজকে, তো যারা একটু হাইকোর্ট দেখায় ওদের কথা আমরা একটু কম শুনি। আমরা এখন আমাদের নিজের বাঁচার সময় যদি প্রয়োজন হয় আমরা কয়লার প্রোডাকশনে যাব, আমি মনে করি এটা যাওয়া উচিত। আমি আমার ব্যক্তিগত মতামত, আমি কোনো প্রাতিষ্ঠানিক মন্তব্য করছি না এখানে। আমি মনে করি যে আমাদের যদি খরচ কমে, আমাদের সাশ্রয় হয়, আমরা করব। আমরা অতীতেও করেছি, আবার যখন আমাদের সামর্থ্য হবে আমরা আবার রিনিউয়েবলে বেশি করে যাব, আমরা এলএনজি এলপিজি যেটা প্রয়োজন হয় আমরা কিনবো, এবং আমাদেরকে ব্যাকআপ পাওয়ারের জন্য এখন ব্যবস্থা রাখতে হবে। ইন্ডাস্ট্রিয়াল ব্যাকআপ, লার্জ স্কেল ব্যাকআপ, লার্জ স্কেল জেনারেটর, যেগুলো আমাদের ন্যাশনালি বিভিন্ন জায়গায় স্টেশন করে রাখতে হবে ইন কেস অফ এমার্জেন্সি। আপনারা দেখেছেন যে দুবাই বা সৌদি আরবে যখন বন্যা হলো, অনেক জায়গায় কিন্তু বিদ্যুতের সরবরাহ বন্ধ হয়ে গেছে, সেখানে কিন্তু রাস্তায় রাস্তায় তারা এরকম বিভিন্ন ক্যাম্প বসিয়ে ইন্ডাস্ট্রিয়াল সাইজ জেনারেটার্স তারা অন করে দিয়ে ইমিডিয়েটলি তারা পাওয়ার সাপ্লাই করে দিয়েছে। হয়তো দেখা যাবে এখন আপনাকে গাজীপুরের শিল্প এলাকায় এইসব জায়গায় এরকম একটা দিতে হতে পারে যদি কোনো সময় আমাদের এরকম ক্রাইসিস হয়। এটা তো সারাক্ষণ সারা বছর তো লাগে না। এই যে সামারে একটু হিটওয়েভ বেড়ে গেল, এই সময় আমার একটু তাপ বা প্রয়োজন বেশি, এই সময় আমি সাপ্লাইটা দিচ্ছি, এগুলো চিন্তা আমাদের করতে হবে। সেই ক্ষেত্রে আমরা একটা বড় বলছিলাম গাজীপুর এলাকা, যেখানে আমাদের ইন্ডাস্ট্রির একটা বড় জায়গা, এবং সেখানে এখন আরবির গ্রাহক বেশি। আমি জানি না, আপনি আমার ভুল হলে আপনি সংশোধন করে দেবেন। তাহলে সেই আরবি যদি আমার ইন্ডাস্ট্রিয়াল এলাকা আরবির তার এবং তার যে সঞ্চালন ক্ষমতা, সেটা সব থেকে দুর্বল।
হ্যাঁ, তা সেটা তো আমরা কোনো পরিকল্পনা করলাম না। আমি একটা কথা, আপনি সর্বশেষ কথা বলবো, আপনি বিদ্যুৎ আনেন, গ্যাস আনেন, যেটাই আমদানি করে আনেন, কয়লা আনেন, ডিজেল আনেন, সব দিনের শেষে আমরা কিন্তু বৈদেশিক মুদ্রা লাগবে। তো সব যদি আপনাকে কেনা লাগে, আর যদি যারা বৈদেশিক মুদ্রা আর্ন করে ইন্ডাস্ট্রিকে বন্ধ করে দেন, তাহলে আপনি এগুলি আনবেন কিন্তু দিনের শেষে আপনি এলএনজি আনবেন বললেন, আপনি ডিজেল আনবেন, আপনি এলপিজি আনবেন, সব আনতে তো আপনার ডলার দরকার। তো ডলার আর্নার দুইটা খাত, একটা হলো আমাদের হলো রিমিটেন্স আয়, একটা হলো আমাদের রপ্তানি আয়। তো রিমিটেন্স আয় সব দিয়ে কি আপনি এগুলি ফুলফিল করতে পারবেন $21 বিলিয়ন দিয়ে? এখন আপনি যারা যে $4 বিলিয়ন আমরা IMF থেকে লোন নিছি, আমি বলবো এটা আমার ব্যক্তিগত মতামত, আমি বলবো এটা আমার অ্যাসেসমেন্ট। ব্যবসা 37 বছর করি, 20 বছর ব্যবসায়িক সংগঠনের সাথে জড়িত, 7 বছর আমি অ্যাসোসিয়েশনের একটা প্রেসিডেন্ট চালাচ্ছি, ভাইস প্রেসিডেন্ট হিসেবে। আমার অভিজ্ঞতার আমি বলবো, যদি আমাদের সেক্টরকে যদি গ্যাসটা দেওয়া হতো, বেশি না, আমাদেরকে 400 পার ডে 400 MMCFD যদি গ্যাস দেওয়া হয়, $10 বিলিয়ন যদি আমরা এক্সপোর্ট বাড়াইতে পারি, $4 বিলিয়ন আমাদের এমনি এই IMF টাকা দরকার নেই, আমাদের এমনি টাকা আমরা আর্ন করতে পারতাম। সুতরাং আমার মনে হয় $100 বিলিয়ন আমরা যে টার্গেট নিছে, সেই দিকে আমাদের মনে যাওয়া উচিত। দিনের শেষে আপনার ডলারের কথা আসবে, আমদানি করতে গেলে আপনি এখন যা রিজার্ভ আছে, আগামী দিনে আপনার LNG আনতে পারবেন না, তখন কি দাঁড়াবে? আমরা যখন এই কথাটা বললেন, আমি শেষ করতে বলবো আপনাকে, আজকে হয়তো সেই আলোচনাটা বিস্তারিত হবে না। যখন আমরা এই আলোচনা করছি, তখন IMF এর মিশন বাংলাদেশের বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করছে, এবং তাদের বড় একটা চাপ হলো যে ভর্তুকি প্রত্যাহার করতে হবে, কর রেয়াত প্রত্যাহার করতে হবে, এবং ট্যাক্স বাড়াতে হবে, ট্যাক্স জিডিপি বাড়াতে হবে। তো সেটা তাহলে কিভাবে হবে? না, এখন আমার দেশটা তো, আমি বলবো এই দেশটা তো আমার দেশ, আমাদের দেশটা কিন্তু এতদিন IMF ছাড়া আমরা এখানে আসছি, IMF কে নিয়ে আসিনি। আজকে IMF কে নিয়ে আমরা এখানে যদি আসতাম, আমরা কিন্তু IMF ছাড়া $50 বিলিয়ন আমরা রিজার্ভ আয়ন করছি। কোভিডকালীন অর্থনীতি IMF ছাড়া মোকাবেলা করছি। IMF ছাড়া আমরা কিন্তু প্রণোদনা দিয়ে আমরা এক্সপোর্টকে আজকে এখানে নিয়ে গেছি। আজকে IMF কে ছাড়া আমরা কিন্তু অন্য বিভিন্ন মার্কেট, আমরা শুধু ইউরোপিয়ান ইউনিয়নের মার্কেট না, তাছাড়া আমরা নন ট্রেডিশনাল বহুত মার্কেটে আছে, যেখানে আমাদের $10 বিলিয়ন এই বছর টার্গেট আমরা বুঝতে পারবো। তাহলে যে IMF-কে ছাড়া বাংলাদেশ আজকে এখানে আসছে, সেই IMF-কে নিয়ে আগামী দিনে আমরা আগাবেন, এটা আমি বিশ্বাস করি না একজন ব্যবসায়ী। আমরা জানি না, আগামীতে বাজেট আছে, নিশ্চয়ই আপনাদের সাথে কথা হবে, সেখানে ট্যাক্সের ক্ষেত্রে ট্যাক্স বাড়বে কি না, আর সব কিছুর অব্যাহতি, কর অব্যাহতি থেকে শুরু করে ভর্তুকি প্রত্যাহার হলে কী হবে, সেই আলোচনাটা নিশ্চয়ই আগামী কোনো একদিন আবার করবো। আপনাদের তিনজনকে ধন্যবাদ, দর্শক আপনাদেরও ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি RIL অ্যাঙ্গেল চ্যানেল নিবেদিত অর্থনীতি সংলাপে। দেখা হবে আগামী শনিবার। ভালো থাকুন, ডিবিসি নিউজের সঙ্গে।